রাজধানীতে কমছেই না অপরাধ, দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে শিশু খুন, ধর্ষণ, জনবল সংকটের অজুহাত পুলিশের। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়, হুঁশিয়ারি জামায়াত আমিরের। সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবিকে সহায়তার আশ্বাস। আয়াতুল্লাহ খামেনির জানাজা দাফনের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শুরু কাল। কফিন প্রকাশ্যে আনল ইরান, বিশ্ব নেতাদের শ্রদ্ধা। এবং বিশ্বকাপ নকআউট পর্বে বাঁচা মরার লড়াইয়ে ভোরে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সকালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ মিশর। আসসালামু আলাইকুম, স্বাগত মোহরা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। পুলিশের আন্তরিকতার পরও জনবল সংকটে ঠেকানো যাচ্ছে না রাজধানীর অপরাধ প্রবণতা। মধ্যরাত থেকে শুরু করে দিনের আলোতেও ছিনতাই, অরাজকতার ঘটনায় উদ্বিগ্ন নগরবাসী। পুলিশ বলছে বিদ্যমান জনবল দিয়ে ৩ কোটি মানুষের নিরাপত্তা দেয়া চ্যালেঞ্জিং। আর অপরাধ বিশ্লেষকদের মতে আইন শৃঙ্খলা বাহিনীতে সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি কৌশল ভিত্তিক পুলিশিং জরুরি। নাজমুল ইসলামের প্রতিবেদন। এমন অসংখ্য ঘটনাই ঘটে মধ্যরাতে, যেমন মোহাম্মদপুরে বাসার ফটকের সামনে ছিনতাইয়ের শিকার মা এবং মেয়ে। চাপাতি দিয়ে ভয় দেখিয়ে এই দুই নারীর লাকেজ, ব্যাগ ও জিনিসপত্র ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এমনকি দিনের আলোতেই দেখা যায় অপরাধ প্রবণতা। দুর্বৃত্তের ধারালো অস্ত্রের সামনে অসহায় হয়ে পড়েন নগরবাসী। রাজধানী ঢাকার বর্তমান জনসংখ্যা ৩,৬৬,০০,০০০। তবে এই বিশাল জনগোষ্ঠীর নিরাপত্তার দায়িত্বে আছেন মোটে ৩৪,০০০ পুলিশ। ফলে অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় টহলের শুধুমাত্র ১৫% নিশ্চিত করা যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর আন্তরিকতার পরও স্পষ্ট হয়ে উঠছে সীমাবদ্ধতা। জীবিকার সন্ধানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কোটি মানুষের বসবাস এই ঢাকা শহরে। কিন্তু কতটা নিরাপত্তা দিতে পারছে এ শহর? প্রতিনিয়ত যেভাবে শহরে বাড়ছে অপরাধের সংখ্যা, তাতে এ শহর পরিণত হয়েছে আতঙ্কের শহরে। জনবল সংকটের এই বাস্তবতায় অপরাধীরা হয়ে উঠছে আরও বেপরোয়া। খুন, ছিনতাই ও চাঁদাবাজিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন নগরবাসী। যে কোনো জায়গায় ছিনতাই, যে কোনো জায়গায় রাহাজারি, মারামারি, কোনো লোকের মাল যান নিরাপত্তা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হওয়া দরকার, যাতে করে জনমনে স্বস্তি থাকে এবং মানুষজন নির্বিঘ্নে চলাচল করতে পারে। আমি সরকারের কাছে দাবি করতেছি যে পুলিশের সংখ্যা বাড়ানো হোক এবং জনগণের নিরাপত্তা দেওয়া হোক। ডিএমপি বলছে ঢাকার বিশাল জনসংখ্যার তুলনায় বিদ্যমান পুলিশ সদস্য দিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ অত্যন্ত চ্যালেঞ্জিং। অনেক সময় রাত দিনই দায়িত্ব পালন করতে হয়। এই শহরে আমরা ডিএমপিতে প্রায় ৩৪,০০০ সদস্য কাজ করি। তো ৩ কোটি জনসংখ্যার বিপরীতে ৩৪,০০০ খুবই অপ্রতুল। যেহেতু আমাদের জনবল কম, তো এই কারণে সময় ২৪ ঘন্টার অনেক সময়টা আমাদের আসলে কাজেই ব্যয় হয়ে যায়। অপরাধ বিশেষজ্ঞরা বলছে পুলিশের জনবল ঘাটতি অপরাধ নিয়ন্ত্রণে বড় বাধা। একটা বড় সংখ্যক মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য অনুপাত অনুযায়ী যখন একজন পুলিশ সদস্য থাকে, একজন পুলিশ সদস্যের পক্ষে তো এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করাটা কঠিন। এই সুযোগটা অপরাধীরা গ্রহণ করে থাকে, যে অপরাধ করলে বা অপরাধ সংগঠিত হলে বা অপরাধীরা নানাভাবে সক্রিয় হলে পুলিশের পক্ষে সেটা সকল ঘটনা সমানভাবে নিয়ন্ত্রণ করা, প্রতিরোধ করা কিংবা পুলিশের পক্ষ থেকে প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করার সেই পরিস্থিতিটা সম্ভব হয় না। আবার প্রযুক্তির অবাধ প্রবাহে পাল্টে গেছে অপরাধের ধরন। খুন, ছিনতাইয়ের পাশাপাশি সাইবার অ্যাটাকের মতো ঘটনাও ঘটছে। এক্ষেত্রে জনবল বাড়ানো ছাড়াও কৌশল ভিত্তিক পুলিশিংয়ের উপর গুরুত্ব দেন এই অপরাধ বিশ্লেষক। আমরা চাই যে পুলিশের জনবল বাড়াক এবং ঢাকার শহরের অপরাধ পরিস্থিতি কিংবা অপরাধ বাস্তবতা অনুযায়ী পুলিশের মধ্যে যারা দক্ষ, নানা এলাকায় তাদেরকে নিয়োগ দিলে তখনই অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে। অবশ্য দীর্ঘদিনের আইন শৃঙ্খলা বাহিনীর জনবল সংকট কাটাতে না পারার বিষয়টিকে হতাশাজনক বলেও উল্লেখ করেন তিনি। দীর্ঘ বছরের পর বছর শুনছি পুলিশ জনবল সংকটে ভুগছে, তাহলে এই সমস্যাটার সমাধান যে কেন হচ্ছে না। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতন। সামাজিক অবক্ষয়, বিচারহীনতার সংস্কৃতি, আইনের দীর্ঘসূত্রতা ও অপরাধীদের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় এসব অপরাধ উস্কে দেয় বলেই মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। আর নিয়ন্ত্রণে কঠোরভাবে আইনের প্রয়োগের পাশাপাশি সমন্বিত সামাজিক আন্দোলন প্রয়োজন বলে জানান গবেষকেরা। নাদিম মোস্তফার ক্যামেরায় উষা ফেরদৌসী রিপোর্ট। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি।
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতায় উঠে এসেছে শিশুর বাসযোগ্য বিশ্বের স্বপ্ন, যেখানে পৃথিবী হবে শিশুদের, সব অন্যায় হবে পরাজিত। তবে বাস্তবতা ভিন্ন। সম্প্রতি শিশু ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার মতো ঘটনাগুলো জনমনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। অবশ্যই উদ্বেগ আছে, আর রাষ্ট্রের কাছে চাই যে এই ঘটনা যদি ভবিষ্যতে না হয় এবং সুষ্ঠু বিচার হইতো। প্রতিটা ঘটনা যেই অপরাধ করুক তার বিচার যদি হয় তাহলে অবশ্যই ঘটনাগুলো কমে আসবে, আর যদি বিচার না হয় তাহলে কিন্তু এই ঘটনা বাড়তে থাকবে। আমি যে সকালবেলা মেয়েদেরকে স্কুলে দিয়ে পরে চাকরিতে যাই, চাকরিতে আসার সময় আবার নিয়ে আসি। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আশোকের পরিসংখ্যান মতে 2021 থেকে 2025 সাল পর্যন্ত দেশে প্রতি বছর গড়ে প্রায় 449টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। বছর ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায় 2026 সালে 94টি, 2025 সালে 456টি, 2024 সালে 234টি, 2023 সালে 314টি, 2022 সালে 561টি এবং 2021 সালে 774টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এর কারণ হিসেবে গবেষণায় তুলে ধরা হয়েছে মাদকাসক্তি, বিচারহীনতা এবং আইনের দীর্ঘসূত্রতা, বছরের পর বছর মামলা ঝুলে থাকা, দুর্বল তদন্ত এবং উপযুক্ত প্রমাণের অভাবে অপরাধীদের জামিনে বেরিয়ে আসা, ইন্টারনেট পর্নোগ্রাফি, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়। শিশু সুরক্ষা কেবল একটি নীতিগত প্রতিশ্রুতি নয়, বরং এটি রাষ্ট্রের একটি সাংবিধানিক দায়িত্ব, একটি মৌলিক মানবাধিকার বাধ্যবাধকতা। যারা অপরাধ করুক না কেন, তাদের ফ্যামিলি তাদেরকে প্রোটেক্ট করার জন্য উঠে পড়ে লাগতেছে। একজন মেয়েকে রেপ করা হচ্ছে, তাকে কাটা হচ্ছে, তাকে টুকরা টুকরা করা হচ্ছে, সেই লোককে আবার সে পালিয়ে যেতে এখানে হেল্প করেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কারণ। একদিকে হচ্ছে প্রপারলি জাস্টিস এনশিওর না করা, এরপর হচ্ছে তাদের পিছনে অনেকগুলো মামলা থাকা, ড্রাগস একটা অ্যাডিকশনের একটা বিষয় থাকে, পরবর্তীতে সোসাইটাল একটা ইম্প্যাক্ট, এটা কিন্তু কখনো আপনি ফেলতে পারবেন না। রাষ্ট্র ও সমাজের দায়িত্ব হলো এই ভুক্তভোগীদের পরিবারগুলোকে সম্পূর্ণ আইনি, মানসিক এবং পুনর্বাসন সহায়তা প্রদান করা। ফ্যামিলি থাকবে, সোসাইটি থাকবে, রাষ্ট্র থাকবে, আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, এমন একটা হোলিস্টিক অ্যাপ্রোচ ডেভেলপমেন্ট করা উচিত, যেটার পরিপ্রেক্ষিতে এই অপরাধগুলো সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। রাজধানীতে অভিযান চালিয়ে রেকর্ড পরিমাণ সীসা ও সরঞ্জাম সহ চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডিজিটাল প্ল্যাটফর্ম ও কুরিয়ার সার্ভিস ব্যবহার করে চলছে মাদকের কারবার। দীর্ঘদিন ধরে ডিজিটাল মাধ্যমকে হাতিয়ার করে অভিনব কায়দায় সীসার ব্যবসা চালিয়ে আসছিল চক্রটি। এমদাদুল হক খানের প্রতিবেদন। সম্প্রতি রাজধানীর বিভিন্ন সীসাবারে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে সিলগালা করা হয় সীসাবারগুলো, তবে তাতেও থেমে থাকেনি সীসা ব্যবসা। সীসাবার বন্ধের পর অনলাইন প্ল্যাটফর্মে সীসা ব্যবসা শুরু করে একটি চক্র। শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রথমে কৌশলে 1 কেজির চালান জব্দ, পরে সেই সূত্র ধরে প্রায় 66 কেজি সীসা উদ্ধার করতে সক্ষম হয় সংস্থাটি। এতে 41টি হুক্কা, 40 কেজি কয়লা এবং 5টি মোবাইল ফোন সহ গ্রেপ্তার করা হয় 3 জনকে। আমরা বিভিন্ন অ্যানালাইসিস করে, পর্যবেক্ষণ করে, পরিদর্শন করে আমরা প্রথমে একটা 1 কেজির একটা সীসার চালান জব্দ করা হয়। এই 1 কেজি সীসার চালান থেকে ক্লু ধরে পর্যায়ক্রমে আমাদের মোট আপনার এখানে 65 কেজি 900 গ্রাম সীসা জব্দ করা হয়েছে। এই মাদক ব্যবসার সাথে কার্যক্রমের সাথে সম্পৃক্ত 3 জনকে গ্রেপ্তার করতে সম্ভব হয়েছে। এই গোয়েন্দা কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে যমজ 2 ভাই সীসা ব্যবসার কৌশল ইরান থেকে শিখে আসে। পরে কুরিয়ারে ও বিভিন্ন বাহকের মাধ্যমে অল্প অল্প করে দেশে আনা হয় সীসার সরঞ্জাম। আমরা যে 2 জন সহোদরের কথা বলছি, তারা দীর্ঘদিন একটা দেশে ছিল, ইরানে ছিলেন। তারা ওখান থেকে এই ব্যবসা পর্যবেক্ষণ করেছেন। তারা ওখান থেকে এই ব্যবসাটা কিভাবে পরিচালনা করতে হয় সেটা শিখে তারা বাংলাদেশে এসে এই ব্যবসাটা চালাচ্ছিল। সংস্থাটি জানায়, দেশে জম্বি মাদক নিয়ে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। শিগগিরই মাদক ব্যবসায়ীদের তালিকা ধরে সারা দেশে চালানো হবে অভিযান। আমাদের পার্শ্ববর্তী দেশ এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে এই জম্বির বিষয়টা।
তো এইটা আমাদের নজরে আসছে, আমরা এটা নিয়ে কাজ করছি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। দেশীয় উদ্ভাবনকে কৃষির উন্নয়নে কাজে লাগাতে সোলেমান সোলার সেচ পাম্প সরকারিভাবে ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে সোলেমান সোলার সেচ পাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, কৃষকদের সেচ ব্যয় কমানো ও পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সৌরশক্তি চালিত প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। অভূতপূর্ব আবিষ্কার করেছেন, সেই আবিষ্কার দিয়ে তিনি নিজের চেষ্টায়, নিজের প্রযুক্তি দিয়ে আজকে কৃষিতে এবং একই সঙ্গে মুরগির খামার, একই সঙ্গে বাসা বাড়িতে বিদ্যুৎ সরবরাহ, এই কাজগুলোতে তিনি সাহায্য করতে পারছেন। আমরা সকলের পক্ষ থেকে তার এই প্রজেক্টটিকে আরো বড় করা, জনগণের কাছে পৌঁছে দেওয়া ও আরো সক্রিয় করার চেষ্টা করব। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে কথা বলেন তিনি। এ সময় পশ্চিম নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে বিজিবির পাশাপাশি সবাই মিলে প্রতিরোধ করা হবে, একটা বালুর কণা ওকে স্পর্শ করতে পারবে না উল্লেখ করে তিনি আরও বলেন, বিজিবির হাতে থাকবে অস্ত্র আর জনগণের আছে দেশপ্রেম। আমাকে আমার দেশ রক্ষা করতে হবে, এর স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। অনেক ব্যাপারে কম্প্রোমাইজ হতে পারে, এই দুইটা ব্যাপারে কোন কম্প্রোমাইজ? 1 ইঞ্চি জায়গা কেন একটা বালুর করে কাউকে পা রাখতে পারে? এই জায়গায় আমাদের বিজিবির পাশাপাশি আমরা সবাই বিজিবি হয়ে আমরা ওখানে দাঁড়াতে পারছি। বিজিবির হাতে অস্ত্র থাকবে, আমাদের বুকের দেশপ্রেমের অস্ত্র নিয়ে আমরা দাঁড়িয়ে। খামেনির জানাজা দাফন প্রসঙ্গ। ইরানের মাশহাদ শহরের ইমাম রেজার মাজারের একটি লাল পতাকা নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কফিনের উপর রাখা হয়েছে। এরই মধ্যে ইরানের ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে কাল। এরই মধ্যে তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় ইরানি সহ বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার শিকার হন খামেনি। বিস্তারিত রুমানা রুমার ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন প্রকাশ্যে এনেছে ইরান। দেশটির মাশহাদ শহরের ইমাম রেজা মাজারের একটি লাল পতাকা খামেনির কফিনের উপর বিছিয়ে দেওয়া হয়েছে। শোকাহত ইরানি জড়ো হয়েছেন সেখানে। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিরাও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এর মধ্য দিয়ে তার দাফনের আগে শুরু হয়েছে দেশজুড়ে শোক ও বিদায়ের আনুষ্ঠানিকতা। মৃত্যুর দীর্ঘ 4 মাস পর ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের জন্য পুরোপুরি প্রস্তুত তেহরান। দীর্ঘায়িত আঞ্চলিক সংঘাত আর কঠোর নিরাপত্তার বেড়াজাল পেরিয়ে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ও নজিরবিহীন রাষ্ট্রীয় বিদায়ের সাক্ষী হতে যাচ্ছে দেশটি। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার থেকে শুরু হয়ে আগামী 6 দিন ধরে চলবে এই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। 4-5 জুলাই তেহরানের গ্র্যান্ড মুসাল্লা কমপ্লেক্সে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে সোমবার অনুষ্ঠিত হবে মূল জানাজা। কফিন নেওয়া হবে ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালাতেও। আগামী 9 জুলাই মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজারে চিরনিদ্রায় শায়িত হবেন এই বিশ্বনেতা। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হওয়ার পর থেকেই থমথমে পুরো মধ্যপ্রাচ্য। তার শেষ বিদায়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। 6 দিনের এই আয়োজনে যোগ দেবেন দেশি বিদেশি প্রায় 3 কোটি মানুষ, যা ভেঙে দিতে পারে 1989 সালে আয়াতুল্লাহ খামেনির জানাজার ঐতিহাসিক রেকর্ডও। ইমাম হোসেনের মাজারের পবিত্র লাল পতাকায় মোড়ানো কফিনের দিকে তাকিয়ে এখনও অশ্রুসিক্ত ইরানবাসী। রুমানা রুমা, মোহনা সংবাদ। সারা দেশে গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন 1107 জন। এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 636-এ। এছাড়া 15 মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12,425 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বাজেটে নিত্যপণ্যের দাম না বাড়লেও তার প্রভাব নেই রাজধানীর বাজারে। কোনো কারণ ছাড়াই প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে পোলাও চাল। বরাবরের মতোই বাড়তি সবজি, মুরগি, মাছের দাম।
ওঠানামা করছে চিনি ও প্রসাধন সামগ্রী, স্থিতিশীল গরু খাসির মাংসের দর। এমআর আসাদের রিপোর্ট। ঈদুল আজহা ও বাজেট পাস পরবর্তী বাজারে প্রায় সব পণ্যের দাম রয়েছে স্থিতিশীল, তবে দাম বেড়েছে পোলাও চাল ও চিনির। পোলাও চাল দাম বেড়ে বিক্রি হচ্ছে প্রায় 200 টাকা। বাজেট হলে একটা জিনিস বলতে যে ভাই দাম লঙ্কা বাড়বে, কিন্তু আসলে এরকম কিছু না। আগে যেই পরিস্থিতি ছিল, যেই বাজার ছিল ওই বাজারটাই আছে। যেমন কিছু কিছু আইটেম বেশি, যেমন পোলাও চালটা দাম এটা অতিরিক্ত দাম বাড়ছে। এটা ছিল রোজা ঈদে 130-140 টাকা কেজি, এখন 170 টাকা প্যাকেট, 190 টাকা। একটা লোক যদি পোলাও বা মনে করেন গরু মাংস খাইতে চায়, পোলাও বিরিয়ানি খাইতে চায়, তার কত টাকা পড়ে যায়? 1 কেজি মাংসের দাম যদি 800 টাকা হয়, পোলাও চালে আপনি এভরিথিং মিলাইয়া প্রায় 2000 টাকা খরচা হয়। চিনির দাম ছিল 95-96 ছিল, সেই চিনি আছে 105 টাকা। দাম ওঠানামায় আছে কসমেটিক্স সামগ্রীর নাম। ভোজ্য তেলের সরবরাহে রয়েছে কিছুটা ঘাটতি। এই বিম বা সাবান এগুলো অনেক বাড়ছে। কিছু কিছু আছে পণ্য মানে মান ওজন কমাই দিছে। আবার সয়াবিন তেল অনেক সময় সাপ্লাই থাকে, আবার থাকে না। 1 লিটার তেল আমাদের 1 টাকা লাভ দেয়। একটা লাখ সাবান ওজন ছিল 100 গ্রাম, এটা ছিল আপনার 55-60 টাকা ছিল, এখন ওটার দাম 90 গ্রাম করে 65 টাকা করছে। বিক্রেতারা বলছেন সরবরাহ ঘাটতি ও পরিবহন ব্যয় বাড়ানোর ফলে সবজির দাম চড়া আগের মতোই। বেশি বেগুন 100 টাকা কেজি, করলা হয়েছে 60-70, আর জালি আছে 40-50, আর শসা আছে 80 টাকা 70 টাকা। মাংসের বাজারে পরিবর্তন নেই। গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি 800 টাকার উপরে, ব্রয়লার মুরগি 200 টাকা কেজি। ঘাটে গরুর দাম বেশি, তারপরে 750 টাকা বেচতে হয়। এই হলো পরিস্থিতি। এখন সবার বাসায় মাংস আছে কম বেশ, দোকানদারি তেমন নাই। দেশি হইলো 650 টাকা, ব্রয়লার হলো 180 টাকা, ব্রাউন কক এটাও 350 টাকা। খামারে যদি লাভবান হয় তাহলে মুরগি কন্টিনিউ থাকে, দাম তেমন না। আর যদি খামারে শর্ট পড়ে জায়গা, সেই ক্ষেত্রে দামটা একটু বেড়ে জায়গা। বরাবরের মতো মাছের বাজার চড়া, সরবরাহ ঘাটতিকেই এর মূল কারণ বলছেন ব্যবসায়ীরা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি দ্বিবার্ষিক নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল 9:30 থেকে প্রার্থী ও ভোটারদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে এফডিসি প্রাঙ্গণ। এবারে নির্বাচনে ভোটার সংখ্যা 573 জন। ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। নির্বাচনে 2টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন যথাক্রমে ফাইটার আরমান ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে একই পদে নির্বাচন করছেন শিবা শানু ও জয় চৌধুরী। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। এপ্রিলে যুদ্ধবিরতি আলোচনা চলাকালীন ইরানের শীর্ষ আলোচক আব্বাস আরাকচি ও স্পিকার মোহাম্মদ বাঘের গালিব বাফকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ দাবি করেছে বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এই গুপ্ত হত্যা ঘটলে শান্তি প্রক্রিয়া সম্পূর্ণ ভেস্তে যাওয়ার আশঙ্কায় ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যের মিত্রদের মাধ্যমে তেহরানকে সতর্ক করে এবং ইসরায়েলকে বিরত থাকার আহ্বান জানায়। আবারও খেলার খবর। ব্রাজিল ও আর্জেন্টিনার ঐতিহ্য কাজে লাগিয়ে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনার জাতীয় দলকে এনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজনের চেষ্টা করা হবে বলেও জানান তিনি। সকালে রাজধানী গুলশান ইউথ ক্লাব টার্ফে অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ATJFB আয়োজিত ফুটবল টুর্নামেন্টে এসব কথা বলেন তিনি। ক্রীড়া কূটনীতিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনার যে ফুটবলের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে কিভাবে কাজে লাগিয়ে আমাদের নিজেদের দেশের ফুটবলকে একদম রুট লেভেল থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত কিভাবে কাজে লাগানো যায়। আমাদের যে দুজন অ্যাম্বাসেডর আছে তাদেরকে ডেফিনেটলি অফিশিয়ালি ইনভাইট করব যে ব্রাজিল এবং আর্জেন্টিনার যে যারা এখন বিশ্ব ফুটবল মাতাচ্ছে তাদেরকে এনে আমরা একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করতে পারি কিনা। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানীতে কমছে না অপরাধ, দেশ জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে শিশু খুন, ধর্ষণ। জনবল সংকটের অজুহাত পুলিশের। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়, হুঁশিয়ারি জামায়াত আমিরের। সীমান্তে পশ্চিম ঠেকাতে বিজিবিকে সহায়তার আশ্বাস। আয়াতুল্লাহ খামেনির জানাজা দাফনে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শুরু কাল। কফিন প্রকাশ্যে আনল ইরান, বিশ্ব নেতাদের শ্রদ্ধা।
এবং বিশ্বকাপ নকআউট পর্বে বাঁচা মরার লড়াইয়ে ভোরে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সকালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ মিশর। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।